নদীর নাম ভৈরব। খুলনা শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত একটা চমৎকার সুন্দর ল্যান্ডস্কেপ। একটা ছোট্ট হাটবাজার, একটা ছোট্ট হোটেল যেখানে আমরা খেয়েছি দেশি মুরগি, দেশি হাঁস। আর এলাকার নাম বটিয়াঘাটা। রাহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের নতুন ভিডিওতে আপনারা শুনবেন খুলনার সমৃদ্ধ একটা উপজেলা বটিয়াঘাটার গল্প, যেখানে খানিকটা সুন্দরবন ল্যান্ডস্কেপ, সুন্দরবনের ঘ্রাণও পাওয়া যায়। আমার এবারের খুলনা ভ্রমণের প্রত্যেকটা গল্পই শুরু এবং শেষ হয়েছে রেল স্টেশন থেকে, রেল স্টেশন দ্বারা। অতএব রেল স্টেশনটা সবসময় প্রাসঙ্গিক থাকবে। এবং এই রেলওয়ে স্টেশনে একটা হোটেলে আমরা ছিলাম মাত্র ১৫০০ টাকা এসি রুমে। সেই গল্প আমার প্রিভিয়াস ব্লগে আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ব্লগটা আর একটা ফুড ব্লগ করেছিলাম, দুটোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা খুলনা আসতে চাচ্ছেন ভ্রমণের জন্য। আমাদের আজকের গন্তব্য বটিয়াঘাটা। এখানে অটোতে কি গান চালাচ্ছেন তিনি সেইটা কপিরাইট রেস্ট্রিকশনের কারণে আপনাদের শোনাতে পারছি না, তবে আমার এক্সপ্রেশন দেখে খানিকটা বুঝতে পারছেন একটু স্যাড ভারতীয় বাংলা গানগুলো চলছিল এই সময়ে। এবং আমরা খুব উপভোগ করে সুন্দর মিষ্টি একটা হাওয়ার মধ্যে চলে যাচ্ছিলাম বটিয়াঘাটার দিকে। বটিয়াঘাটার প্রধান আকর্ষণ হচ্ছে নদী, এবং জাস্ট খুলনা শহর পার হলেই ৮ কিলোমিটারের মধ্যে একটা ব্রিজ পার হয়েই হাতের বাঁয়ে বটিয়াঘাটার মূল বাজারটা। আর এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী। খুলনার একটা পাশ রূপসা আর একটা পাশ ভৈরব দ্বারা বেষ্টিত। এই নদীটা অতীব সুন্দর, এখনো পর্যন্ত তার যৌবন খুব সুন্দরভাবে ধরে রেখেছে এই নদীটা। আর বটিয়াঘাটার এন্ট্রি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য এই নদীটা একদম নিজের আসল রূপ নিয়ে যেন স্বাগত জানাচ্ছে। একেবারে শুরুতেই আমরা চলে গিয়েছি বটিয়াঘাটার মূল আকর্ষণে। সকালবেলা তেমন কিছু খাইনি, চা আর পাউরুটি দিয়ে নাস্তা করে আমরা রওনা দিয়েছি বটিয়াঘাটার উদ্দেশ্যে। বটিয়াঘাটার বিখ্যাত রাজীব হোটেল। বহু বছর ধরে তারা সুস্বাদু দেশি মুরগি, দেশি হাঁস এবং খাসির মাংস রান্না করে চলেছেন। নানা পদের মাছও ছিল তাদের মেনুতে। কচ্ছপের মাংসের জন্য বেশ বিখ্যাত বটিয়াঘাটার এই হোটেলটা। যারা খান বা এই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত তারা ট্রাই করে দেখতে পারেন। আমরা এক একজন এক একটা পদ নেয়ার চিন্তা করলাম। হাঁসের মাংস, মুরগির মাংস, খাসের মাংস, একটা ডিম তরকারি এবং একটা মাছ, সব মিলিয়ে আমাদের বিল এসেছে এই হোটেলে ৮০০ টাকা। মাংসের পরিমাণ এবং ঝোলগুলো একটু দেখাই আপনাদের। খুবই লোভনীয়, খুবই চমৎকার মাংসের পিস, সাথে ছিল সালাদ এবং সুন্দর করে ভাজা ডিম। আলু ভর্তাও ছিল, সবাই আমরা আলু ভর্তা নিইনি, আমি নিয়েছিলাম। আমার শুরুই হয়েছে আলু ভর্তা, ডিম এবং ভাত দিয়ে। এইটা আমার একদম বেসিক একটা মেনু। এটা হচ্ছে রাজীব হোটেলের খাসির লাল ঝোল রান্না, সাথে ছিল ২-৩ টুকরা আলু এবং একটা রসুন। এটা হচ্ছে তাদের হাঁস। হাঁসটা খুবই সুস্বাদু ছিল এবং দেশি হাঁসের যে হাড্ডির স্বাদ সেটা পুরোপুরি পাওয়া যাচ্ছিল এই প্লেটে। বটিয়াঘাটার রাজীব হোটেলের ঠিকানা আপনাদের আলাদা করে বলে দিতে হবে না, কারণ বটিয়াঘাটা বাজারে গেলেই যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে রাজীব হোটেল কোনটা। সারা দিন মোটামুটি ভিড় লেগেই থাকে এই হোটেলে। আমরা গিয়েছিলাম ১১টার দিকে, এই সময়েও প্রচুর মানুষের সমাগম ছিল এই হোটেলে। আর আলাদা করে কোনো রান্না বা কোনো তরকারির কথা আমি বলছি না, কারণ প্রতিটা তরকারি ছিল অনন্য এবং খুবই মজাদার। আপনারা জাস্ট কালারটা দেখেন, ঝোলের রঙটা দেখেন, ঝোল দিয়েই এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন আপনারা। আর প্রতিটা তরকারিতেই খুলনার ট্রেডমার্ক যেটা চুই ঝাল, চুই ঝালের একটা এসেন্স ছিল, সেটা আমরা ঘ্রাণে বুঝতে পেরেছি। আর দেশি মুরগির ক্ষেত্রে তারা চামড়াটা রেখে দিয়েছে, এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। চামড়া যদিও সব হোটেলে খাওয়া যায় না, একটা নিরাপত্তা ইস্যু থাকে, অনেক সময় তারা ভালোভাবে বাছে না এই ইস্যুতে, তবে এইখানে চামড়াটা খুবই মজাদার ছিল। মুখে দেওয়ার সাথে সাথেই
টেস্টটা খুব ভালোভাবে লেগেছে। পুরো খুলনা শহর জুড়েই আপনারা সাতক্ষীরা ঘোষ ডায়েরির নানা ধরনের বিজ্ঞাপন পাবেন, বড় ছোট নানা ধরনের স্টল পাবেন। আমি গেলাম বটিয়াঘাটায় সাতক্ষীরা ঘোষ ডায়েরির ছোট্ট একটা স্টলে, এবং সেখানে গিয়ে আমরা ঘি কিনলাম এবং এখানে ছানা মিষ্টি খাইলাম প্রথমে। এটার ওরা সন্দেশ বলছিলেন, কিন্তু আমার কাছে ছানা মিষ্টিই লাগলো। দাম হচ্ছে মাত্র 20 টাকা, কাগজে মুড়িয়ে দিচ্ছিলেন। এবং পরে আমরা ঘি কিনলাম 300 টাকায়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দোকানের মিষ্টি প্রতিদিন যা বানায় তা প্রতিদিনই বিক্রি হয়ে যায়, এবং দূর দূরান্ত থেকে অর্থাৎ খুলনার মেইন টাউন থেকে এইখানে এসে বিভিন্ন অনুষ্ঠান বা আয়োজনের জন্য মিষ্টি কিনে নিয়ে যান। আমরা যখন বসেছিলাম একটা সুন্নতে খতনার অনুষ্ঠানের জন্য এইখান থেকে মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছিল, এবং ভেতরটা একটু ঘুরে দেখলাম। ভেতরে মিষ্টি বানানোর যে প্রক্রিয়া সেটা চলছিল কাঠের চুলায়। লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে এখানে মিষ্টি তৈরি করা হচ্ছে। যে কাকা এখানে ব্যবসা করছিলেন তিনি বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার, তবে খুব বেশি কথা তিনি বলেন না, একটু রিজার্ভ, একটু আত্মমুখী। আমরা যতক্ষণ এখানে বসেছিলাম একটু পরপরই মানুষজন এসে ঘি নিয়ে যাচ্ছিলেন। তখন আমাদের ইন্টারেস্টটা জাগে এখানে যে এখানে ঘিটা আসলে স্পেশাল কিনা। দু একজনকে জিজ্ঞেস করে দেখি, তারা বলেছেন এখানকার ঘি নাকি বেশ ভালো। আমাদের জন্য ঘি ঢালার সময় পুরো দোকানটা ঘিয়ের যে সুঘ্রাণ তাতে ম করছিল, এবং এত দারুণ ঘ্রাণ এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি যে ভিডিওর একদম শুরুতে বলেছি বটিয়াঘাটায় সুন্দরবনের একটা ঘ্রাণ পাওয়া যায়, সেটা কিন্তু একেবারে মিথ্যে না। একটা সময় বটিয়াঘাটা সুন্দরবনের অংশ ছিল, মানে সুন্দরবনের যে এলাকা তার অন্তর্ভুক্ত ছিল এই বটিয়াঘাটা। সুন্দরবনের সুন্দরী কাঠের তৈরি সুন্দর সুন্দর বৈঠা এইখানে তৈরি হতো, যার কারণে পরবর্তীতে এই নাম অনুসারে এর নাম হয় বৈঠাঘাটা, যা পরবর্তীতে মানুষের মুখে মুখে প্রচলিত হতে হতে বটিয়াঘাটা নামে রূপান্তরিত হয়। একটা সময় এখানে বেশ বিখ্যাত একটা ঘাট ছিল, যেই ঘাট থেকে স্টিমার ছেড়ে যেত। আর এখানে এখনো পর্যন্ত নৌকার বেশ প্রচলন রয়েছে, যেহেতু নদীবেষ্টিত নৌকা তো থাকবেই। এবং নৌকায় চড়ে আমরা খুব সুন্দর একটা ভ্রমণ করলাম, এবং এই জায়গাটা যে আসলেই সুন্দরবনের সাথে সম্পৃক্ত তার কিছু প্রমাণ আমরা পেলাম। গাছপালার যে প্রাকৃতিক অবস্থান বা অভিযোজন সেইটা সচক্ষে দেখে। আর এই দিনের কথা কি আর বলবো, এই দিন ছিল সবচেয়ে সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। মেঘগুলো খুব সুন্দরভাবে উড়ে উড়ে আসছিল আমাদের মাথার ওপর দিয়ে। খুলনার ব্যাপারে একটা কথা আমি সবসময় বলি, নদীর এপার এবং ওই পার দুই পারের মানুষই মাছের ওপর অনেক বেশি নির্ভরশীল। এক পারের মানুষ মাছ ধরে এবং বিক্রি করে, অন্য পারের মানুষ মাছ খায়। আর এই জায়গাটায় এসে আমি দেখলাম পুরো এলাকাটাই মাছ ধরার উপর অনেক বেশি নির্ভরশীল। প্রচুর মানুষ নদীর পার ঘেঁষে মাছ ধরছিলেন। আর এই জায়গাটি একটু দেখেন, সুন্দরবনের যে ভিজুয়ালগুলো সেগুলো কি আপনারা টের পাচ্ছেন? সুন্দরবনের মূল ব্যাপারটা হচ্ছে লবণাক্ত জলাভূমি, আর এই লবণাক্ত জলাভূমিতে গাছের বেঁচে থাকার জন্য আলাদা একটা অভিযোজন দরকার হয়। আর এইখানকার গাছগুলোর সেই অভিযোজন ক্ষমতা আছে। দেখতে পাচ্ছেন এইখানে গাছগুলো কিভাবে টিকে আছে পানির সাথে যুদ্ধ করে। আর খুলনা এলাকা জুড়েই আপনি যদি পানি মুখে নেন সেই ক্ষেত্রে টের পাবেন খুলনার পানি কতটা লবণাক্ত বিভিন্ন এলাকায়। আমাদের বটিয়াঘাটা গল্পের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বটিয়াঘাটার এই এলাকাটা এত সুন্দর, এত ভালো লেগেছে, আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা যদি কখনো খুলনায় ঘুরতে আসেন বটিয়াঘাটায় অবশ্যই আসবেন। এবং এইটার পার ঘেঁষে একটা রাস্তা চলে গেছে, যেটা আমি এই ব্লগে দেখাইনি, কিন্তু আমি একবার গিয়েছিলাম, সেই সময় আমি ব্লগটা করিনি। খুব সুন্দর চমৎকার একটা রাস্তা। সেইখানে নদীর পাড়ের কফির দোকানগুলোতে এক কাপ কফি খেতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগগুলো নিয়মিত দেখার জন্য। খুলনার এর আগের দুটি ব্লগ আপনারা আমার ইউটিউব পেজে পেয়ে যাবেন। আশা করি আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনে একটা চাপ দিতে ভুলবেন না। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমার সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর এবং উপহার দেওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।